অসংখ্য ধন্যবাদ দর্শক, তোমরা এই ভিডিওটা চুজ করার জন্য। আজকে এই ভিডিওটা তোমার জন্য কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে, ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি না দেখলে তুমি বুঝতে পারবে না। সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করাটা তোমাদের কাছে একান্ত জরুরি এই ভিডিওটা, কারণ তোমরা এরকম গুরুত্বপূর্ণ ভিডিও একমাত্র এই চ্যানেলে পাবে। তো আওয়ার চ্যানেল ডাজ নট প্রমোট এনি ভায়োলেন্স অর হার্মফুল কন্টেন্ট, অল কন্টেন্ট আর প্রমোট এডুকেশনাল পারপাস। আমি প্রথমেই বলে রাখতে চাই, আমাদের চ্যানেল কোনো রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করে, কিন্তু রাজনীতির নেতাদের ক্রিয়াকলাপ নিয়ে আলোচনা করে এবং সেই ক্রিয়াকলাপটা সমাজের প্রতিক্রিয়া কীরকম ফেলছে সেইগুলোর বিষয় নিয়ে আলোচনা করে। তাই প্রথম পয়েন্ট, 26,000 পরীক্ষার্থীরা যারা হচ্ছে আমাদের হাইকোর্টের রায়ে তাদের চাকরি বাতিল হয়ে গেছিল, তারা আবার চাকরি ফিরে পেতে চলেছে। ফার্স্ট পয়েন্ট, ডিসকাস দি টপিক উই আর গোইং টু ডিসকাস। অবশ্যই যাবো, তার পয়েন্ট গুলো বলতে থাকি স্যার। সেকেন্ড পয়েন্ট দাঁড়ান, সেকেন্ড পয়েন্ট হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তার শেষ মুহূর্তে গিয়েও তাকে জেলে যেতে হতে পারে, বা জেলে যেতে হতে পারে বলতে তাকে জেলে যেতে হতে পারে। তিনি কিন্তু ডাইরেক্টলি বলেছেন যে আমি এই দুর্নীতির পেছনে যারা আছে তাদের পেছনে আমি ধরবো, তাদের আমি শেষ দেখে ছাড়বো। মানে এই উল্টো পাল্টা অর্ডারের জন্য তিনি মুখ্যমন্ত্রী সম্মুখে চেঁচিয়ে বলেছেন যে এটা সম্পূর্ণ ফালতু একটা অর্ডার, এটা সম্পূর্ণ একটা বেআইনি অর্ডার। তিনি কিন্তু ডাইরেক্টলি বলেছেন এবং তিনি কিন্তু সম্পূর্ণ চেষ্টা করেছেন, সম্মুখে দাঁড়িয়ে লড়ে গেছেন। তাই জন্য তিনি বলেছেন যে তাকে কোর্টের রায় অবমাননা করার জন্য তাকে জেলে যেতে হতে পারে, তিনি বলেছেন। 3 নম্বর পয়েন্ট, তিনি জেলে যাওয়ার আগে অবশ্যই শুভেন্দু অধিকারীর পর্দা ফাঁস করে দিয়েছেন এবং বলে দিয়েছেন বেড়াল কি কখনো মাছ ছাড়া থাকতে পারে। মানে বলছে যে চুরি করাটা তো তার কাছ থেকে শিখেছে, মানে তিনি চুরি করে যাতে সিবিআই ইডি তাকে ধরতে না পারে সম্পূর্ণরূপে ঢুকে গেছেন ওই দিকে, অর্থাৎ সেন্ট্রালের দলে, অর্থাৎ বিজেপিতে ঢুকে পড়েছেন এবং তিনি সাধু হয়ে গেছেন, গেরুয়া বস্ত্র পরে প্রণাম করছেন মাতাদের যে আমি সাধু, আমি সন্দেশখালিতে গেছি, গিয়ে আমি এই করেছি ওই করেছি দেখাচ্ছেন। কিন্তু ওই গেরুয়া বস্ত্রের আড়ালে যে শয়তানটা আছে, সেই শয়তানটাকে তোমরা কেউ দেখতে পাচ্ছ না, সেটা আমিই জানি শুধুমাত্র। তৃতীয় পয়েন্ট, একদম লাস্ট পয়েন্ট, একদম চতুর্থ পয়েন্ট, বলছে বিজেপির নেতারা কি আগে থেকে জানতে পেরে যাচ্ছে যে এইখানে এটা হবে, এইখানে এই চাকরি চলে যাবে, এইখানে ওই হবে, হ্যান হবে, ত্যান হবে। তার মানে কি সম্পূর্ণরূপে হাইকোর্ট কি কেনা গোলাম হয়ে গেছে বিজেপি? তো লেটস স্টার্ট দ্য ডিসকাশন। স্যার শুরু করুন এবং স্যার অনেক গুরুত্বপূর্ণ তথ্য বলবেন, তাই স্যারের জন্য একটা লাইক। প্রথমে আমি কয়েকটা কথা বলি। 1 নম্বর পয়েন্ট হচ্ছে যে মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু ডাইরেক্ট একটা কথা চার্জ করলেন আদালতের উদ্দেশ্যে, যে এই যে আদালতের যারা বেঞ্চ ডিভিশনে রয়েছে তাদের প্রত্যেককেই দেখা গেছে যে যখনই কিছু হয়েছে তৃণমূলের দোষ, মুখ্যমন্ত্রীর দোষ, এই রাজ্যের শাসকের দোষ। আর এখানে দেখা যাচ্ছে যখন কোনো বিজেপি বিরোধী পক্ষের কিছু হয়েছে তখন তারা বেল পেয়ে গেছে। হ্যাঁ, তাদের বেল দেওয়া হয়নি কেন? এই রাজ্য নিশ্চয়ই ষড়যন্ত্র করছে এর পেছনে বলে নানা রকম সব কিছু একটা রাজ্যের পেছনে, আর জানা হচ্ছে সব রাজ্যের উপর খোঁচে আছে, এমন যেন আমরা কত দোষ করেছি। মুখ্যমন্ত্রীর বক্তব্য এইখান থেকে দেখা যাচ্ছে যে আদালতকে দেখেছি, আদালতের যে এই যে রায়, এই রায়টাকে আমরা কোনোভাবেই সমর্থন করব না। সত্যি কথা বলতে এই যে কেন্দ্র দ্বারা নিয়োজিত হচ্ছে, কেন্দ্রের আর কি গোলাম হয়ে বসে আছে আর কি হাইকোর্টের চেয়ারে বসে আছে, তো তারা তো এরম করবেই, তারা কারোর কথা ভাববে না, তারা এই কাজ করবে, এরমটা বললেন কিন্তু মুখ্যমন্ত্রী। অর্থাৎ এখানে মুখ্যমন্ত্রী বললেন যে আদালত এবং আদালতের যে আইন ব্যবস্থা, আদালতের যে নির্দেশনা, তার ওপর আমাদের আর মানে রাজ্যের আর কোনো ভরসা আশা নেই। তাদের এক একটা রায় অভিজিৎ গাঙ্গুলি যেমন শুরু করেছিল কলম থেকে শুরু করে লোকে কাঁদানো, সেরমটা আবারও দেখা গেল এরকম রাজ্যে শুভেন্দু অধিকারী। তো এই যে তার এই যে বক্তব্য, এই বক্তব্য কিন্তু আদালত কোথাও না কোথাও ক্রুদ্ধ হয়েছে এবং আদালত তার বিরুদ্ধে যে অবমাননা, আইন অবমাননার কিন্তু দায় তার ওপর কিন্তু দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। তো এইখানে কয়েকটা প্রশ্ন। 1 নম্বর হচ্ছে শুভেন্দু অধিকারী কি করে জানলো যে সোমবার দিনে শুরুতে এরকম একটা রায় আসতে চলেছে? তাহলে কি মানে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে বা বিজেপির সঙ্গে আলোচনা করে তবে কি তাহলে রায়টা দিয়েছে যারা বিচারক? সেই প্রশ্নটা কিন্তু রয়ে যাচ্ছে। নেক্সট পয়েন্ট হচ্ছে যে এতজনের চাকরি, তোমরা অবশ্যই চাকরি পেয়ে যাবে সে নিয়ে আসছি, কিন্তু কথাটা শোনো যে এতজনের চাকরিটা যে চলে গেল, তো এইখানে একটা পদ্ধতি অবলম্বন না করে হঠাৎ করেই এতজনের চাকরিটা চলে গেল, মানে কেড়ে নেওয়া হলো। হ্যাঁ স্যার বলবো, বলে দিচ্ছি। তো এইখানে দাঁড়িয়ে আদালত এত বড় কাজটা কিভাবে করতে পারলো? আদালত যদি এত বড় কাজটা করে থাকে তাহলে সেই কাজটা গোপনে করলে তাহলে শুভেন্দু অধিকারীর কানে কি করে গেল? তাহলে মুখ্যমন্ত্রীর কানে কেন গেল না? তার মানে কি কোর্ট কোথাও না কোথাও একতরফা কাজ করছে, তার মানে বুঝতে হবে, এবং কারোর নির্দেশে করছে। বুঝতেই পারছো কেন্দ্রে ওই সন্দেশখালি
जो बोलता है वो या कि ওর সঙ্গে কোনো ব্যাপার আছে মনে হচ্ছে। तो बहनों के साथ बदतमीजी किया गया है বাদিন আপনি কি করছেন? তো এইখানে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে শুভেন্দু অধিকারী থেকে শুরু করে যে সকল কারাপ্টেড পার্সন তাদেরকে তুমুল তোপ দিলেন এবং শুভেন্দু অধিকারীকে বললেন, মানে নাম না করেই তিনি কিন্তু বললেন যে আমাদের দল কোনোদিন চুরি করতে শেখেনি, তোদের মতো কিছু অপদার্থরা আমাদের দলে ঢুকে খাওয়া দাওয়া করে নিয়ে বিজেপিতে রং বদলে সার্ফ এক্সেল দিয়ে ঢুকে পড়িস, আর ঢুকে পড়ার পর আমাদের দলকেই আবার বলে চোর চোর চোর, নিজেরাই চুরি করবে আবার নিজেরাই বিজেপিতে গিয়ে বলবে এই দল চোর 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 করবে। তোদের মতো অপদার্থদের জন্য আমাদের এই দলটা বদনাম হয়ে আসে। তুই মাছ খাওয়া বন্ধ করে দিয়ে তুই বলছিস আমি এতে যাব, তুমি সমাজসেবা করবে, মানুষ কেন জনগণ তোমাদের ভোট দেবে? তোমরা দেখতে পাচ্ছ যে তোমরা শুধুমাত্র কিভাবে কাদা ছেটানো যায়, কিভাবে অ্যাক্টিং করা যায়, যেইখানে দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কিছু একটা পেলেই শুধু সেখানে গিয়ে দাঁড়াবে, দাঁড়িয়ে একটু নাকে কান্না কাঁদবে, এ করবে, নাকে কান্না কেঁদে এ করে লোককে দেখানোর চেষ্টা করবে যে আমরা তোমাদের পাশে আছি। অথচ দেখা যাচ্ছে যে তারা কোনোদিন তোমাদের পাশে ছিলও না, কিছুই হয়নি। অথচ দেখা যাচ্ছে তারা দুর্নীতি করেই যাচ্ছে আর শুধু কিছু হলেই মুখ্যমন্ত্রীকে টেনে নিয়ে এসে আর লোকের সামনে ভালো সাজার জন্য শুধু একটু কাঁদবে, এ করবে, আমরা পাশে আছি, এই হ্যান ত্যান করবে আর খেয়ে যাচ্ছে শুধুমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একদম। এবং ছাড়া যারা শুধু প্রতিশ্রুতি দিতে পারে, রক্ষা করার কোনো আর এখানে কয়েকটা প্রশ্ন রয়ে যাচ্ছে। দেখুন আমরা ব্যক্তিগতভাবে আদালতকে কোনো কিছু বলবো না, কারণ এটা সম্পূর্ণরূপে আদালত তার নির্দেশ শুনিয়েছে। এটা মুখ্যমন্ত্রীর যে বক্তব্য জাস্ট তোমাদের সামনে পেশ করি। এবং মুখ্যমন্ত্রী ডাইরেক্ট বলে দিল তোমাদের কারো চাকরি যাবে না। তিনি বলছেন যে আমার রাজ্য, আমার বিষয়, আমি কাকে চাকরি দেব কাকে দেবো না এটা সম্পূর্ণ এসএসসি এবং আমার বিষয়, এখানে আদালতের হস্তক্ষেপ আমরা মানব না। মুখ্যমন্ত্রী কিন্তু আমাদের ব্যক্তিগত ইন্টারভিউ তিনি স্পষ্ট জানিয়েছেন এবং তিনি আমাদের সামনে এটা তুলে দিলেন যে যারা কারাপ্টেড পার্সন তাদেরও মানে তারা যদি কারাপ্টেডভাবে ঢুকে থাকে অবশ্যই তাদের কিন্তু আমরা বাদ দেবো, ঠিক কথাই। তো এইখানে দেখা যাচ্ছে এখানে এসএসসিকে আমি দায় করবো না, নিয়োগে যারা দুর্নীতি করেছে তাদের ভেতরে গিয়ে আমি ব্যবস্থা নেব। কিন্তু এইখানে আমি স্পষ্ট বলে রাখি এতজনের চাকরি আমি পুনরায় খেতে দেবো না, এরকম অন্যায়টা আমি হতে দেবো না। সুতরাং 1 মিনিট স্যার একটা কথা বলতে দিই। এইখানে দেখা যাচ্ছে যে এত বড় কাণ্ডটা ঘটানোর আগে আদালতের উচিত ছিল এইরকম সবার চাকরি বাতিল না করে যে যেমন কাজ করছে, যে যেমন স্কুলে আছে, যে যেমন কর্মীতে কাজ করছে করুক, তার পাশাপাশি পুনরায় রিকোয়ারমেন্টের একটা ইন্টারভিউ লেভেল তৈরি করা উচিত ছিল। যে তুমি ধরো স্কুল থেকে যারা আছে 2016 3টে ক্যান্ডিডেট তারা একদিন ছুটি করে একটা ইন্টারভিউ দিয়ে চলে এলো। এবার তারা যেমন চাকরি করছে করুক, এবার তারা যদি দেখা যাচ্ছে কারাপ্টেড পার্সন হয়ে থাকে তাদের চাকরিটা বাতিল করে দিক এবং তাদের একটা যে এত বড় যে 40 লক্ষ টাকা প্লাস 12% সুদ দেওয়া বিশাল কম টাকা নয়। তো এই নিয়ে কিন্তু একটা হেনস্থার ব্যবস্থা করা হয়েছিল। তো যেটা মুখ্যমন্ত্রী স্পষ্টই জানালেন আমি থাকতে এরকমটা হতে দেবো না। সুতরাং ভোট ফর টিএমসি। তো অসংখ্য ধন্যবাদ। পরের ভিডিও দেখা যাচ্ছে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও ভিডিওটা, কারণ তো এই ভিডিওটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, বন্ধুদের জন্য ইম্পর্টেন্ট, পরিবারের জন্য ইম্পর্টেন্ট, সবার জন্য। এর পেছনে রয়েছে বিজেপি। অসংখ্য ধন্যবাদ। আমরা বুঝে গেলাম কে আছে কে নেই। সাবস্ক্রাইব ফর আওয়ার চ্যানেল।